রাজধানীর পান্থপথ থেকে নির্মাতা চয়নিকা চৌধুরী আটক, আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, জানালো ডিবি। কেন আমাকে নিয়ে যাচ্ছে আমি জানি না, আমাকে এখন আটকিয়েছে এখানে। চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন ওই তদন্তের স্বার্থে। গোয়েন্দা পুলিশের হেফাজতে জিমিও, সিনেমার আড়ালে পরিমণির অনৈতিক ব্যবসার হদিশ, কথিত মডেল পিয়াসা ও মৌ 12 দিনের রিমান্ডে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 25 বছরই থাকছে টিকা নেওয়ার বয়সসীমা, কাল থেকে দেশ জুড়ে ক্যাম্পেইন। দেশে করোনায় ফের প্রায় 250 মৃত্যু। চট্টগ্রামে রোগীদের 94 ভাগই ডেল্টায় আক্রান্ত। আগস্টের 5 দিনেই ডেঙ্গু রোগীর সংখ্যা 1,500, আজও আক্রান্ত 214। করোনা সন্দেহে দেরিতে হাসপাতালে যাওয়ায় সংকট। রাজধানীর 70 ভাগ এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক। চলতি মাসে শেষ হবে পদ্মা সেতুর সবশেষ 41 নম্বর স্প্যানে রোড স্ল্যাব বসানোর কাজ। প্রথমবারের মতো পুরো সেতুর ওপর পায়ে হেঁটে তদারকি করলেন প্রকৌশলীরা। 2 ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের খবর জানাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। যাচ্ছি তার কাছে। সাজিদ, আপনি তো ইতিহাসের সাক্ষী হলেন মিরপুরের মাটিতে দাঁড়িয়ে, কেমন উৎসব দেখছেন? আসলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু উৎসবের সেই সুযোগটা কিন্তু নেই। তারপরও মাঠে যারা ছিলেন সংবাদকর্মী বা স্টেডিয়ামের আশেপাশে কিছু বিল্ডিংয়ের ছাদে কিন্তু অনেক দর্শক দেখা গিয়েছে। তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের আমরা ঢেউ দেখেছি এবং সংবাদকর্মীদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দের একটা ছাপ দেখা গেছে। কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই সিরিজটা কিন্তু আসার আগে অনেক এরকম শর্ত দিয়েছিল, যদিও তাদের সেই সবগুলো শর্তই যৌক্তিক ছিল। তারপরও কিন্তু অস্ট্রেলিয়া দলের বিপক্ষে আমরা সহসা, বাংলাদেশ ক্রিকেট দল সহসা বা মাঝে মাঝে খেলার সুযোগ পায় না। অনেক কালে ভদ্রে কিন্তু বাংলাদেশ দল এই অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায় এবং এবার কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 সিরিজ খেলছিল আপনার অস্ট্রেলিয়ার সাথে এবং প্রথম 2 ম্যাচে যেভাবে বাংলাদেশ জিতেছিল সবারই কিন্তু মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে বাংলাদেশ থার্ড ম্যাচেও জিতবে। কিন্তু যখন বাংলাদেশ স্কোরবোর্ডে মাত্র 127 রান তুললো তখন কিন্তু মনে কিছুটা হলেও সন্দেহ ছিল যে আসলে বাংলাদেশ এই রানটা ডিফেন্ড করতে পারবে কিনা। তবে টোটাল ক্রেডিট গোস টু মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান কোনো উইকেট পাননি, কিন্তু তিনি 4 ওভারে 9 রান দিয়েছেন। আপনি জাস্ট এটা যদি একটু চিন্তা করেন যে টি-20 ক্রিকেটে 4 ওভারে 9 রান, এটা কিন্তু একটা ইমেন্স, মানে এরকম বোলিং রেকর্ড বাংলাদেশের ইতিহাসে কিন্তু খুব কম আছে। এবং বলা যায় যে মুস্তাফিজুর রহমানের সেই 4 ওভার যে চাপটা ক্রিয়েট করেছেন তিনি, সেটা কিন্তু মানে সেটার উত্তরাতে পারেননি কিন্তু অজি ব্যাটসম্যানরা। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে লাস্ট ওভারে 22 রান দরকার ছিল এবং তার আগের ওভারে মুস্তাফিজ মাত্র 1 রান দিয়েছিলেন। তো মুস্তাফিজের অনেক বড় একটা ক্রেডিট চলে যায় মুস্তাফিজের কাছে। একই সঙ্গে শরীফুলও কিন্তু ভালো কামব্যাক করেছেন। শরীফুল ইসলাম আমরা দেখেছিলাম একটা বাকবিতণ্ডার মধ্যে একটা হট টক একটা হয়েছিল মাঠে। সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমরা কিন্তু ম্যাচের মাঝপথে দেখেছি যে মিচেল মার্শের সাথে শরীফুল এক ধরনের বিতণ্ডা হয়, মাহমুদুল রিয়াদও সেখানে যুক্ত হয়েছিলেন। সেই বিতর্কটা কি অস্ট্রেলিয়াকে আসলে আরো দুর্বল করে দেয় কিনা? এটা আসলে বলা খুব কঠিন, কারণ অস্ট্রেলিয়া দল মেন্টালি এতটা স্ট্রং এবং তারা কিন্তু স্লেজিংকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এবং আমরা জানি যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন তাদের হোমে কোনো খেলা হয় কি পরিমাণ স্লেজিং করে। এবং লাস্ট যে ভারত তাদের দেশে সফর করেছিল গত জানুয়ারিতে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে স্লেজিং নিয়ে অনেক কথা হয়েছিল। তো স্লেজিংয়ে কিন্তু আসলে অস্ট্রেলিয়ার ধারে কাছেও কেউ নেই। তবে আমার মনে হয় আমরা আসলে জানি না মিচেল মার্শ কি বলেছিলেন শরীফুল ইসলামকে, এবং তার দলের কনিষ্ঠতম সদস্যকে সাপোর্ট করতেই কিন্তু আসলে মাহমুদুল রিয়াদ এগিয়ে গেছিলেন। এবং এটা কিন্তু বাংলাদেশ দলকে তেতিয়ে দেয়, যেটা আমরা যখন দেখি শরীফুল ইসলাম যখন আউট করলেন মিচেল মার্শকে, তার মধ্যে যে উল্লাস দেখেছিলাম, তার যে শরীরে বহির প্রকাশ ছিল, সেটাই কিন্তু আসলে বলে দেয় যে কতটা তেতে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবং অবশেষে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট দল একটা স্টেটমেন্ট দিতে পারবে পুরো বিশ্বকে। আমরা জানি ভারতীয় গণমাধ্যম এবং দেশের অনেক গণমাধ্যম কিন্তু বলছিলেন আসলে যে এই জয় বা বাংলাদেশ মানে আপসেটের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশ কিন্তু এই সিরিজ জয় করে বুঝিয়ে দিল এটা মোটো আপসেট না। বাংলাদেশ পুরো সিরিজে ডমিনেট করে কিন্তু আসলে এই সিরিজটা বাংলাদেশ জিতলো। এখন টাইগারদের সামনে লক্ষ্য আপনার হোয়াইট ওয়াশ করার। জাফর,
অনেক ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। জানাচ্ছিলেন যে অস্ট্রেলিয়ার সাথে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ের সবশেষ খবর। যাচ্ছে অন্য প্রসঙ্গে। এবার আটক হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সময় সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠান শেষে বের হয়ে চলে যাওয়ার পথে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। চয়নিকা চৌধুরীর নিজ গাড়িতেই তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। এদিকে জিজ্ঞাসাবাদ শেষেই তাকে পরিবারের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। রাজধানীতে সময় সংবাদের কার্যালয়ে একটি ফেসবুক লাইভে অংশ নিয়ে নিজ গাড়ি নিয়েই বের হন নির্মাতা চয়নিকা চৌধুরী। পান্থপথে গাড়িটি থামায় আইন শৃঙ্খলা বাহিনী। তাকে নামতে বলা হলে অন্তত ২০ মিনিট গাড়ির ভেতর থেকেই গোয়েন্দা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন চয়নিকা। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তার গাড়িতেই উঠে বসেন। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে সময় সংবাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে চলে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা তাকে আবারও পরিমনির বিষয়ে প্রশ্ন করেন। তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক। কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে, কারণ কাজ করতে গিয়ে অনেক সুইট, অনেক একটা লাভিং, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়। কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই। অনেকে যারা আছে আমাকে বলেছে আমাকে দেখা যাচ্ছে না কেন। আপনাকে কি, আপনি যে গিয়েছিলেন আপনি উঠতে পেরেছিলেন? আপনারা কেউ পেরেছিলেন? এটা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে গেছে, আমি গেলেও তো কোনো লাভ নাই, এখানে আমার কিছু করার নাই। এখানে তো আমি যেতে পারবো না ওর কাছে। আমি যদি যেতে পারতাম তাহলে যেতাম। আমি এমন মানুষ না যে আমার পাশে আগুন লেগেছে, পাশের বাড়িতে আমি চুপচাপ বসে আছি, আমি এরকম না। এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রশ্নের জবাব দেবেন তিনি। আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব, কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো। এ বক্তব্য দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আটক হন তিনি। তাকে আটকের ৩ ঘন্টা পর গণমাধ্যমের সামনে উপস্থিত হন ডিবির কর্মকর্তারা। জানানো হয় পরিমনির কস্টিউম ডিজাইনার জিমিকেও আটকের কথা। অনেকগুলো অভিযোগ পাচ্ছিলাম। আমরা মনে করেছি যে চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন ওই তদন্তের স্বার্থে, এবং সেই প্রেক্ষিতে তাকে আমরা এনেছি এবং আমরা অলরেডি আমরা তদন্ত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে তার পরিবারের জিম্মায় আমরা আপাতত দিয়ে দিব এবং তাকে যখন আমরা ডাকবো সে আবার আমাদের কাছে আসবে। ভোট ক্লাবে হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করেছে, ভোট ক্লাবে ভাঙচুর করেছে। পরিমনির সহযোগী হিসেবে আমরা জিমিকে কিন্তু আটক করেছি বনানী এলাকা থেকে। জিজ্ঞাসাবাদ শেষে জিমিকে ও পরিবারের জিম্মায় দেয়া হবে বলে জানায় ডিবি। তথাকথিত মাকে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। জাফর, আমি এখন আছি গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মিন্টো রোডে। এখনো পর্যন্ত কিন্তু নির্মাতা চয়নিকা চৌধুরী এই ডিবি কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন, অর্থাৎ গোয়েন্দা পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছেন। কিছুক্ষণ আগেই এই বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। তিনি যেমনটি জানিয়েছেন যে পরিমনিকে গ্রেপ্তারের পর পরিমনির কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং পরিমনির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোর সঙ্গে এই নির্মাতা চয়নিকা চৌধুরীর সুস্পষ্ট জড়িত থাকার বিষয়টি তারা নিশ্চিত হওয়ার পরই কিন্তু নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তারা এই গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে এসেছেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদের পর চয়নিকা চৌধুরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি এই তথ্যটুকু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই অভিনেত্রী পরিমনি সহ যারা রয়েছেন, যারা ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন সম্প্রতি, তাদের যে ধরনের মামলাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই পুলিশের সিআইডি বিভাগ যেটি রয়েছে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পরেই তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে বা পরিবারের সদস্যদের কাছে তাকে ছেড়ে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন পুলিশের কর্মকর্তারা, তারাও সেটি জানিয়েছেন। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় বলে রাখতে চাই, আজ সন্ধ্যার পরেই কিন্তু গুলশান থেকে নায়িকা পরিমনির একজন সহযোগী যিনি কস্টিউমের দায়িত্বে ছিলেন নায়িকা পরিমনির, সেই জুনায়েদ করিম জিমিকেও কিন্তু এই মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয় রয়েছে সেই গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তো তার বিরুদ্ধে কোন ধরনের মামলা রয়েছে বা সে কোন ধরনের কাজে সংশ্লিষ্ট ছিল সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে
জানানো হয়নি। তবে নির্মাতা চয়নিকা চৌধুরীকে ছেড়ে দেওয়া হবে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। জাফর, এই ছিল রাজধানীর মিন্টো রোড থেকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সর্বশেষ তথ্য। নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। এদিকে চয়নিকা চৌধুরী আটকের আগে সময় সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভ অনুষ্ঠানে পরিমণির গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, পরিমণিকে আটকের পর তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। পরিমণিকে মেয়ের মতো ভালোবাসলেও তার ব্যক্তিগত বিষয় জানেন না বলেও জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য শুক্রবার বিকেলে সময় সংবাদের ফেসবুক লাইভে আসেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এ সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রশ্নের জবাবে চয়নিকা বলেন, পরিমণিকে তিনি চেনেন না এমন কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাইবার বুলিং হচ্ছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। পরীকে তিনি মেয়ের মতো এখনো ভালোবাসেন। যে ওর ব্যক্তিগত কাজের কোনো কিছু আমি জানি না, এবং এই একটা কথা নিয়ে ট্রল করা শুরু করলো। যখন আমার মাথায় খুব যন্ত্রণা শুরু হলো যে আমি নিতে পারছি না এই জিনিসটা, তখন আমার বাসা থেকে আমার ফেসবুকটা বন্ধ করে দিল। ফ্যামিলিতে যখন জানলাম যে ওর মা বাবা নেই এবং ওর নানুকেও অনেক টেক কেয়ার করে, ওর সব কিছু আমাকে খুব ভালো লাগলো। যে মনে হলো যে মেয়েটার মা বাবা নেই, কতই বয়স হবে, আমার মেয়ের সমবয়সী হবে, তো ওকে আমি সেই জায়গাটা থেকে মায়া করি, ভালোবাসি। পরীকে ভালোবাসলেও সে কোথায় যায়, কি করে, এ সমস্ত বিষয় তিনি জানতেন না বলেও মন্তব্য করেন। আমি যেতে পারিনি, তাহলে আপনারা যান। অনেকে তো আছে, আমাকে দিয়ে কি ও খালি ফিল্ম করেছে? আমি কি খালি ওকে চিনি? ও অনেকেই চেনে ওকে। সাইবার বুলিংয়ের কারণে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও এ সময় জানান তিনি। ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেমন ধরেন যে আমি হয়তো ফিট, আমার হয়তো খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে, চোখের জল পড়ছে, কখনো মনে হচ্ছে সব ছেড়ে দিই, সব বন্ধ করে বসে আছি। চয়নিকা চৌধুরীর নির্মিতব্য ওয়েব ফিল্ম অন্তরালে পরিমণিকে নিয়েই কাজ করতে চান। প্রয়োজনে অপেক্ষা করার কথাও জানান এই নির্মাতা। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা। এদিকে চয়নিকা চৌধুরী আটক হওয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা পুলিশ। তারা জানায়, সিনেমার আড়ালে চিত্রনায়িকা পরিমণি অনৈতিক ব্যবসা করতেন। নাম প্রকাশ না করে বলা হয়, এর সঙ্গে জড়িত এক নারী নির্মাতা ও তার পোশাক ডিজাইনার জিমি। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, কোনো শিল্পীর অপকর্মের দায় নেবে না সমিতি। গত ৮ জুন রাতে আশুলিয়ার বোট ক্লাবে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরিমণি। সে রাতে পরিমণির সঙ্গে ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি। ১২ জুন পরিসংবাদ সম্মেলনেও তার পাশে ছিলেন জিমি, ছিলেন এক নারী নির্মাতাও। তবে র্যাবের অভিযানে আটক এবং পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার পরীর পাশে দেখা যায়নি তাদের কাউকেই। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে পেয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ বলছে, চিত্রনায়িকার আড়ালে পরিমণি যে অবৈধ ব্যবসা করতেন তার পেছনে রয়েছে এক নারী ও তার কস্টিউম ডিজাইনার জিমির হাত। এই যে অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। আবার তাকে যে রাতের বেলা যে আপনারা দেখেছেন বুট ক্লাবে যে আপনার যে কথাটা আপনারা বলতেছিলেন যে জেমি, এই মহিলার নামটা এখন বলছি না, তবে আমরা নজরদারিতে রাখছি। অবৈধ উপায়ে অর্জিত অর্থে প্রতিপত্তির মালিক বনে গিয়ে যারা কথিত মডেল মৌ পিয়াসাদের ডেরায় যেতেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ওরা অথবা ওদের সন্তানরাই বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বাসায় যে তারা এই ধরনের বেহাইপনা কাজটি করছেন, এটা আমরা মনে করি আমাদের কাছে পরিষ্কার কথা। যারা তথাকথিত বড়লোক হয়েছেন বিভিন্ন অবৈধ ব্যবসা করে, আমরা তাদের সকলকে আমরা আইন আওতায় আনব। এদিকে ব্যক্তির অপকর্মের দায় শিল্পী সমিতি নিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। শিল্পী সমিতি শিল্পীর ভালো কাজে পাশে থাকবে, খারাপ দায় কেন সমিতি নেবে? আপনি কখনো আপনার কোনো কাজ আমাকে থেকে ডাকবেন না, সমিতিকে যদি সমিতির প্রতি যোগাযোগ না রাখেন, খেয়াল না রাখেন, আমরা আপনার খারাপ সময় কেন আমরা পাশে থাকবো? এই অবস্থায় চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠক ডেকেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদকের ৩ মামলায় কথিত মডেল পিয়াসাকে আবারও ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আর মৌকে দেওয়া হয়েছে ফের ৪ দিনের রিমান্ড। ৩ দিনের রিমান্ড শেষে দুপুরে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আদালতে হাজির করা হয়। এদিন মাদকের আলাদা ৩ মামলায় পিয়াসার ১৭ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে তাকে 8 দিন রিমান্ড দেওয়া হয়। আর মোহাম্মদপুর থানায় মাদকের মামলায় মৌকে 4 দিনের রিমান্ডে পাঠায় আদালত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা চলে যাচ্ছি সেখানে। খেলার মাঝখানে আমি তখন একটু সন্দিহান ছিলাম। আমি বললাম 13 রান কম হয়ে গেছে, মিনিমাম 140 দরকার ছিল। তবে 140 হলে ভাবতাম যে জিতে যাব। তখন উনি বললো, আরে সব খেলাই যে জিততে হবে এমন কোনো কথা নাই, এটা তুমি কি বলো। তবে আমি আশা ছাড়ি নাই। আপা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আশা ছাড়েন, উনি কিন্তু একদম শেষ পর্যন্ত হোপফুল ছিল যে আমরা জিতব। যাই হোক, একদম লাস্টে তো আমি বলবো যে মুস্তাফিজের ওই শেষ ওভারটা টার্নিং পয়েন্ট ছিল এবং আমাদের বিশ্বাস ছিল যে একমাত্র মুস্তাফিজই যদি ওই ওভারটাই কিছু করতে পারে, এবং সেটাই সে করেছে যেটা যখন দরকার ছিল। সমস্যাটা ছিল লাস্ট ওভারটা কে করবে। সেই জায়গা দিয়ে অনেকগুলোই অপশন চিন্তা ভাবনা আমাদের এখানে হচ্ছিল, আসলে কে করবে এটা তো আমরা এখানে ভিতর থেকে বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছিল যে বোধহয় মাহিদিই করবে। কেউ বলছিল রিয়াদকে দিয়ে ট্রাই করা যেতে পারে, কেউ বলছে সৌম্য। সো ইভেনচুয়ালি মাহিদিকে করার সম্ভাবনাই বেশি ছিল, করেছে এবং ও ভালো করেছে। ফার্স্ট বল 6 হয়ে যাওয়ার পরে ন্যাচারালি নার্ভাস হয়ে যাওয়ার কথা, একটা নো বল হওয়ার পরে তারপরও সে যে ঠান্ডা মাথায় যেভাবে খেলেছে, মানে বলগুলো করেছে, অসাধারণ। সো আমরা উই আর ভেরি হ্যাপি। আমি ক্রিকেটারদের সাথে প্রত্যেক দিন খেলার আগের দিন কথা বলি, খেলা শেষ হলে খেলার দিন সকালে কথা বলি, আবার খেলা শেষ হলে কথা বলি। সো ওদের সাথে কারোর সাথে কথা হয়নি। আমার সাথে এইমাত্র শুধু আমাকে ফোন করেছিল সাকিব, বলেছে পাওয়ান ভাই এখন কথা, আপনি এখন ব্যস্ত নাকি একটু পরে করবো। আমি বলেছি সাকিব আমি আধা ঘন্টা পরে কথা বলছি। সো আমি সাধারণত বাসায় গিয়ে সবার সাথে কথা বলি, ওরাও হোটেলে যখন ফিরে তখন। সো যাওয়ার পরে কথা বলি। আজকে হয়নি, কিন্তু আজকে সকালেও কথা হয়েছে প্লেয়ারদের সাথে। ইনফ্যাক্ট যে 11 খেলে বেস্ট 11 ওদের সবার সাথে আমি ওই জিম্বাবুয়েতেও তাই হয়েছে। প্রত্যেকের সাথে খেলার আগের দিন রাত্রে, খেলার দিন কথা বলেছি এবং খেলা শেষ হওয়ার পরেও। না, বেসিক্যালি জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী অ্যান্ড প্রফেশনাল দল। ওদের সাথে যে আসলে সিরিজ জিতবো না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। সো ইট উইল বি আ টাফ কল এবং আমাদের জিতা হয়তো বা জিততে পারি, এরকম একটা বিশ্বাস আমাদের মধ্যে ছিল এবং প্লেয়ারদের মধ্যে ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ারদের মধ্যে ছিল। বাংলাদেশে অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় সংক্রমণ ও মৃত্যু। সারা দেশে করোনায় প্রাণহানি 248 জনের। সর্বোচ্চ চট্টগ্রামে মারা গেছেন 75 জন। এরপরই ঢাকায় 69 জনের মৃত্যু। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এই কান্নার শেষ কোথায় জানা নেই কারো। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর চত্বর। তাৎক্ষণিকভাবে আইসিইউ বেড না পাওয়ায় মুমূর্ষ রোগী নিয়ে ছোটাছুটি বাড়ছে। আমার আম্মা মৃত্যু সজ্জায় আরেক অক্সিজেন। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 75 জন মারা গেছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকটে অনেককেই মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। নিচে ফ্লোরে দিছে, এমন অবস্থা একজনের অক্সিজেন দিয়ে দুজনকে চালাচ্ছে। খুলনা বিভাগে মারা গেছেন 36 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় 8 জন করে। আক্রান্তদের বেশিরভাগ গ্রাম থেকে আসা। বরিশাল বিভাগে 20 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সরবরাহের ঘাটতি সহ নানা জটিলতায় মারা যাচ্ছে মানুষ। যদি সবাই সেন্ট্রাল অক্সিজেন আওতায় আসে তাহলে হয়তো আরো ভালো বেটার চিকিৎসা পাওয়া যাবে। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন।
রাজশাহী মেডিকেলে 22টি আইসিইউ বেডের বিপরীতে প্রতিদিন গড়ে 60 জন রোগীকে অপেক্ষা করতে হচ্ছে। শ্বাস প্রশ্বাসের কষ্ট, গত 2 দিন থেকে জ্বর এসেছিল। ময়মনসিংহ বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 8 জন। এর মধ্যে ময়মনসিংহের 4 জন এবং শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় মারা গেছেন 1 জন করে। প্রতিদিনই প্রায় স্বজনদের হাজারি কান্নার শব্দ ভেসে আসে, শয্যা নাই, বাইরে থাকতেছে। খুব ভয়াবহ একটা পরিস্থিতি। সবচেয়ে বড় সমস্যাটা হলো আইসিইউ, মুমূর্ষু রোগীদেরকে তারা সাপোর্ট দিতে পারে না। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 69 জন, সিলেট বিভাগে 16 জন এবং রংপুর বিভাগে মারা গেছেন 8 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। 18 নয় 25 বছরই থাকছে টিকা নেওয়ার বয়সসীমা। একথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনেকের এনআইডি না থাকায় মাঠ পর্যায়ে বিশৃঙ্খলার আশঙ্কা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কাল থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন। 5 দিনের এই ক্যাম্পেইনে অন্তত 32 লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। ভ্যাকসিন প্রাপ্তি, সংরক্ষণ সহ নানা জটিলতার কারণে গণটিকা কার্যক্রমে বারবার সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। খুব সাহসী তিনি। করোনা মোকাবিলায় চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝপথে আবার খেই হারাতে হয় টিকার মজুদ ঘাটতিতে। যদিও জুলাইয়ে আবারও গতি আসে টিকা কার্যক্রমে। 3 দফায় বয়সসীমা কমালেও এতদিনে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন 2 কোটিরও কম মানুষ। প্রত্যন্ত এলাকা আর ভাসমান বা নিম্নবিত্তদের একটি বড় অংশ রয়ে গেছে সুরক্ষার বাইরে। তাই এমন জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশেষ পরিকল্পনার ঘোষণা করল সরকার। বলা হচ্ছিল, এনআইডি দেখিয়ে ইউনিয়ন পর্যায়ে 18 বছরের ঊর্ধ্বে যে কেউ করোনার টিকা নিতে পারবেন। তবে শুক্রবার নতুন সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে 25 বছরই থাকছে বয়সসীমা। প্রশ্ন ছিল, বারবারই পরিকল্পনায় এমন পরিবর্তনের কারণ কি? 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই, মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য আমরা অনেক আলোচনা করে ঠিক করেছি যে এটা 25 বছর হবে। বিশেষ এই ক্যাম্পেইন সারা দেশের সব ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় একযোগে 7ই আগস্ট একদিন হলেও 12ই আগস্টের মধ্যে সুবিধা মতো সময়ে চালানো যাবে টিকা কার্যক্রম। প্রাধান্য পাচ্ছেন 50 ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। আমরা 4টা হাসপাতালের ডেটা দেখেছি, যেখানে হচ্ছে কি 85% লোক হচ্ছে তারা গ্রামের অরিজিন এবং তারা কেউ টিকা নেয়। তো আমরা সেইটার জন্য চিন্তা করে তখন আমরা চিন্তা করলাম যে না, এটাকে এইভাবে করলে পরে ভালো হয়। নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এই আয়োজন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমানে যারা টিকা পাচ্ছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হাতে রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের সক্ষমতাও যাচাই করতে চাই এবং আমরা দেখতে চাই যে আমাদের লোকেরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিনে কি পরিমাণ টিকা দিতে পারেন। সেকেন্ড ডোজ রেখে আমরা টিকাটা দেব। বিভিন্ন দেশ থেকে আরো বেশি সংখ্যক টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান মহাপরিচালক। আমি সেটার জন্য বিনীতভাবে আপনাদের কাছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের প্রথম 5 দিনেই দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 1,500, যা গত 1 মাসের তুলনায় দ্বিগুণ। আজও আক্রান্ত 214 জন। বড়দের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনা সন্দেহে অনেকে দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে জটিলতা। রাজধানীর মুগদার এই গৃহিণী 1 সপ্তাহ আগেই ডেঙ্গু থেকে সেরে না উঠতেই আক্রান্ত হয়েছে তার 4 বছরের শিশুকন্যা পরি। নিজের শারীরিক দুর্বলতা না কাটলেও অসুস্থ মেয়েকে নিয়ে একাই লড়ছেন হাসপাতালে। ওদিকে 7 থেকে 8টি হাসপাতাল ঘুরে বেসরকারি একটি হাসপাতালে সিট পেয়েছেন ডেঙ্গু আক্রান্ত ব্যবসায়ী সাজিয়া। ডেঙ্গুর যে এই যে ওষুধ, মেডিসিনগুলো দেওয়া, এগুলো আমার মনে হয় একটু বেটার করা উচিত। আমাদের ফ্ল্যাটে সবারই অলরেডি মানে হয়ে গেছে। আমার বিল্ডিংয়ের পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে সব সময় পানি থাকে। প্রতিদিন অসংখ্য রোগী আসছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, যার বেশিরভাগ রোগী দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। ভুক্তভোগী বাসিন্দারা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার পরেও এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছিটাতে দেখা যায়নি কর্পোরেশন কর্মীদের। সারাদিন এনে মাইকে শুনি যে পরিষ্কার করো, পরিষ্কার রাখো, পরিষ্কার করো, পরিষ্কার রাখো। তো মানুষ কি ঘরের ভিতরে পরিষ্কার থাকে না? মশা মারা যে ধোঁয়াটা দেয়, ধোঁয়ার ভিতরে আপনার হচ্ছে মশা করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল জুলাই মাসে রোগীর সংখ্যা ছিল 2286 জন, আর চলতি মাসের প্রথম 5 দিনেই রোগীর সংখ্যা প্রায় 1,500। বড় বাচ্চারা যারা 10-12 বছর, তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট করতে খুবই প্রবলেম হচ্ছে। তাদেরকে ম্যাক্সিমামই আমরা ডিহাইড্রেশন অথবা শকে পাচ্ছি। চলতি বছর এখন পর্যন্ত
4000-এরও বেশি মানুষের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রায় 70% এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। মৌসুমি জরিপের 2/3 শেষে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বর্ষা শুরুর আগের জরিপে এই হার ছিল 25 ভাগের কম। বর্ষার ধরন আর অসচেতনতাকে দায়ী করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। ডেঙ্গু বাহক এডিসের ঘনত্ব জানতে প্রতি বছরই বর্ষা মৌসুমে ও এর আগে ও পরে 3 দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বর্ষায়ও শুরু হয়েছে মৌসুমি জরিপ, মিলছে এডিসের লার্ভা। সেটা তো আমাদের মিস্টেক, ডেফিনেটলি দারোয়ান যখন নাই আমার নিজের দায়িত্বে আমার এটা করা উচিত ছিল। স্কার্টের টায়ারগুলোতে, তারপর হচ্ছে ড্রামের মধ্যে, এগুলো জায়গায় বেশি পাওয়া হচ্ছে। আর কনস্ট্রাকশন অলওয়েজ ইজ গোয়িং অন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডের মধ্যে 96টি ওয়ার্ডে 1টি করে এলাকা এবং উত্তরা ও ধানমন্ডিতে 2টি করে এলাকা নিয়ে 10 দিনে 100টি এলাকায় এই জরিপ পরিচালনা করা হয়। প্রতিটি এলাকায় আবার 30টি বাড়ি দৈব চয়ন ভিত্তিতে নির্ণয় করে সেখানে খোঁজা হয় লার্ভা। সেখান থেকে ব্রুটো ইন্ডেক্স 20টিরও বেশি পেলে তাকে আশঙ্কাজনক হিসাবে ধরা হয়। প্রতি এলাকায় পাওয়া 100টি পাত্র কিংবা স্বচ্ছ পানি জমে আছে এমন জায়গায় 20টিতে এডিসের লার্ভা মিললে তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এবারের বর্ষায় 7 দিনের জরিপ শেষে অধিদপ্তর বলছে প্রায় 70 ভাগ এলাকায় ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি। বর্ষার আগের জরিপে যা ছিল প্রায় 25 ভাগ। গত 7 দিনে 70টা ওয়ার্ডে কাজ করেছি। 70টা ওয়ার্ডের মধ্যে মোর দ্যান 70% ওয়ার্ডেই BI-20-র উপরে আমরা পেয়েছি, যেটা ডেঙ্গু এডিস মশা বাড়ার পাশাপাশি ডেঙ্গু হওয়ার জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে এবারের বর্ষার ধরন ও অসচেতনতাই বাড়ছে এডিসের প্রকোপ, বাড়ছে ডেঙ্গু। 2-3 দিন কোনো বৃষ্টি নাই, তারপরে আবার বৃষ্টি হচ্ছে এবং এইটাই হচ্ছে গিয়ে এইবারের যেটা আমরা দেখলাম, যেটা গত বছরও হয়নি। এই বছরের যদি আপনি বলেন যে কেন বেড়ে গেছে, এটা একটা কারণ। জরিপ বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেয়ে দক্ষিণে মশার ঘনত্ব বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর সড়ক পথের 40টি স্প্যানে রোড স্ল্যাব বসে গেছে, বাকি একটিতে কাজ চলছে। পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক পুরো সেতুর ওপর পায়ে হেঁটে পাড়ি দেন পদ্মা। জানান, নির্ধারিত সময়ের 1 মাস আগেই স্ল্যাব বসানো সম্পন্ন হবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আর মাত্র একটি স্প্যানে রোড স্ল্যাব বসানো বাকি। পদ্মা সেতুর 41 স্প্যানের 40টিতেই বসে গেছে রোড স্ল্যাব। 6.15 কিলোমিটার সেতুর 6 কিলোমিটারে এখন গাড়ি চলতে পারছে। মহাপ্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির মাঝখানে 2F স্প্যানটিতে মাত্র 150 মিটার রোড স্ল্যাব বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ নির্মাণ শেষ হবে। যান চলাচলের জন্য বাকি থাকবে শুধু কার্পেটিং। এরকম বড় একটা প্রজেক্ট আমাদের বাংলাদেশে, আসলে এটা আমাদের খুবই গর্বের বিষয়। এই প্রজেক্টে আমরা যারা কাজ করতেছি, কাজ করতে পেরে গর্বিত। আর আমাদের কাজ প্রায় শেষের দিকে। আর সিসিটিভিটা স্ল্যাব বসলেই এই স্ল্যাবের কাজ সমাপ্ত হয়ে যাবে। প্রকল্প ব্যবস্থাপক শুক্রবার প্রথমবারের মতো পায়ে হেঁটে পদ্মা সেতুর সড়কপথ পাড়ি দেন। এ সময় তিনি জানান, টার্গেট ছিল সেপ্টেম্বরে, কিন্তু আগস্টেই সব স্ল্যাব বসানো সম্ভব হবে। দিন রাত 3 শিফটে কাজ করছে দেশি বিদেশি কর্মীরা। আমাদের টার্গেট ছিল 30 সেপ্টেম্বর। আমরা যদি আগস্ট মাসে শেষ করতে পারি, 1 মাস আগে শেষ করে রোড স্ল্যাব বসানো শেষ করতে পারবো, এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক। চলতি মাসের 5 দিনেই বসে গেছে 20টি স্ল্যাব। ইতিমধ্যে গত জুনেই শেষ হয়েছে রেলের সবকটি 2959টি স্ল্যাব বসানোর কাজ। স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানে এখন রোড স্ল্যাব বসছে। 2917টির মধ্যে বসানো বাকি মাত্র 66টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 25 বছরই থাকছে টিকা নেওয়ার বয়সসীমা। কাল থেকে দেশ জুড়ে ক্যাম্পেইন। দেশে করোনায় ফের প্রায় 250 মৃত্যু। চট্টগ্রামে রোগীদের 94 ভাগই ডেল্টায় আক্রান্ত। আগস্টের 5 দিনেই ডেঙ্গু রোগীর সংখ্যা 1500, আজও আক্রান্ত 214। করোনা সন্দেহে দেরিতে হাসপাতালে যাওয়ায় সংকট। রাজধানীর 70 ভাগ এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক। চলতি মাসে শেষ হবে পদ্মা সেতুর সবশেষ 41 নম্বর স্প্যানে রোড স্ল্যাব বসানোর কাজ। প্রথমবারের মতো পুরো সেতুর ওপর পায়ে হেঁটে তদারকি করলেন প্রকৌশলীরা।